বাংলাদেশের রাজনীতিতে রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন আবারও এই রাজাকার বা স্বাধীনতা বিরোধী এই ন্যারেটিভটা সামনে আসছে। বাংলাদেশের রাজনীতিতে এই যে যুদ্ধ অপরাধী বলুন বা রাজাকার বলুন বা স্বাধীনতা বিরোধী বলুন, তাদেরকে প্রতিষ্ঠা করেছিল কে বা কারা? দুজন ব্যক্তির কথা প্রথমে বলি। একজন হচ্ছেন মশিউর রহমান জাদু মিয়া, যিনি একসময় মুসলিম লীগের সদস্য ছিলেন, পরবর্তীতে তিনি ভাসানী ন্যাপ করতেন। এই মশিউর রহমান জাদু মিয়া তিনি 1971 সালের মার্চ মাসের ভারতে চলে যান, কিন্তু ভারত থেকে তিনি আবার পরবর্তীতে ফিরে আসেন মে মাসে 71 সালে। এসে তিনি পাকিস্তানি আর্মির সঙ্গে কোলাবোরেট করেন। এই মশিউর রহমান জাদু মিয়াকে জিয়াউর রহমান সরকারের সময় মন্ত্রী করা হয়েছিল, তিনি সিনিয়র মিনিস্টার হয়েছিলেন। আরেকজন ব্যক্তি আছেন শাহ আজিজুর রহমান। শাহ আজিজুর রহমানও একসময় মুসলিম লীগের সঙ্গে জড়িত ছিলেন, যিনি পাকিস্তান সরকারের সময় 1971 সালে এই গণহত্যার পক্ষে সাফাই গাওয়ার জন্য পাকিস্তান সরকার যে একটা প্রতিনিধি দল তৈরি করেছিল জাতিসংঘে যাওয়ার জন্য, এবং বিভিন্ন জায়গায় তারা গিয়েছিল। শাহ আজিজুর রহমান ছিলেন সেই দলের সদস্য। শাহ আজিজুর রহমানকে কিন্তু বিএনপি সরকার বা বিএনপি সে 80-র দশকের গোড়ার দিকে তিনি বিএনপিতে যোগ দেন, এবং পরবর্তীতে তিনি কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, সংসদ নেতাও হয়েছিলেন। সব স্বাধীনতা বিরোধী যারা ছিলেন তারা কিন্তু সবাই একই দলের ছিলেন না। যেমন জামায়াত ইসলামের ছিলেন বা মুসলিম লীগের ছিলেন। যেমন জামায়াত ইসলামের ক্ষেত্রে যেটা হয় যে গোলাম আজম একজন চিহ্নিত স্বাধীনতা বিরোধী। গোলাম আজম 1971 সালের নভেম্বর মাসে যখন তিনি বুঝতে পারেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে, তখন তিনি পাকিস্তান চলে যান। কিন্তু এই গোলাম আজম আবার পাকিস্তানি পাসপোর্ট নিয়ে 1978 সালে বাংলাদেশে ফিরে আসেন, এবং তার অসুস্থ মাকে দেখার কথা তিনি ফিরে আসেন এটা বলে, কিন্তু তিনি আর পাকিস্তানে ফেরত যাননি। সুতরাং বুঝতেই পারছেন যে কিভাবে এটা হয়েছিল। এছাড়া শেখ মুজিবুর রহমানের আমলে একটা যে দালাল আইন প্রণয়ন করা হয়েছিল 1972 সালে, এই দালাল আইনের আওতায় অনেকেই গ্রেফতার করা হয়েছিল। এর মধ্যে আপনারা একটা নাম দেখবেন, জানবেন যে সবুর খান বা খানি সবুর, খুলনার একজন খুবই প্রমিনেন্ট রাজনীতিবিদ ছিলেন একসময় মুসলিম লীগের, যার কবর এখন সংসদ ভবনের ওই চত্বরে ওখানেই আছে পাশে এনেক্সে। উনিও কিন্তু দালাল আইনে আটক ছিলেন। তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা, তিনিও দালাল আইনে আটক ছিলেন এক সময়। তো এই দালাল আইনের টিকে যাদেরকে আটক করা হয়েছিল, পরবর্তীতে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় এই জন্য, যারা হত্যা, ধর্ষণ, খুন, লুটতরা যেগুলোর সঙ্গে জড়িত ছিল না তাদেরকে সাধারণ ক্ষমা দিয়ে দেওয়া হয়। এখন আপনারা যদি পিছন দিকে দেখেন শেখ মুজিবুর রহমান নিজেও এই পথে হেঁটেছেন, জিয়াউর রহমানও তাদেরকে অ্যাকোমোডেট করেছেন। কেন করেছেন? কারণ স্বাধীন বাংলাদেশে তারা একটা রিকনসিলিয়েশন চেয়েছিলেন। এরপর দেখেন বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী কিন্তু প্রতিষ্ঠা পেয়েছে, শক্ত অবস্থান পেয়েছে কিন্তু বিএনপির হাত ধরে, এবং বিএনপিও তাতে লাভবান হয়েছে। বিএনপি 1991 সালে ক্ষমতায় এসেছিল, যদি জামায়াত ইসলাম সাপোর্ট না দিত বিএনপি কিন্তু ক্ষমতায় আসতে পারে না। জামায়াত ইসলামের সাপোর্টে তারা এসেছিল। একই সঙ্গে আপনারা 2001 সালেও দেখলেন যে তারা বিএনপি এবং জামায়াত একসঙ্গে মিলে রাজনীতি করেছে, বা একসঙ্গে মিলে নির্বাচন করেছে, সরকার গঠন করেছে। এবং বিএনপি সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তারা একসঙ্গে বিরোধী দলেও ছিল বহু বছর ধরে। সুতরাং দেখতেই পাচ্ছেন যে এটা ঐতিহাসিক কিন্তু যোগসূত্র আছে। জামায়াত ইসলামের স্বাধীনতা বিরোধী, এটা ডকুমেন্টেড এভিডেন্স। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের এই যে স্বাধীনতা বিরোধীর ব্যাপারটা, এটা কিন্তু মুছে যায় নাই কখনো, এটা মুছবেও না। কিন্তু এই বিষয়টাকে মাথায় নিয়েই কিন্তু, বা এই বিষয়টা জানা সত্ত্বেও বিএনপির সঙ্গে জামায়াতের অ্যালাই হয়েছিল, বা একটা অ্যালায়েন্স হয়েছিল। সুতরাং আমরা বর্তমান নিয়ে যখন কথা বলবো, আমরা একটু পেছন দিকে ফিরে তাকাই, তাতে করে আমাদের বর্তমান বুঝতে সুবিধা হবে, এবং সামনের দিনগুলোতেও আমাদের রাজনীতি কেমন হবে সেটারও একটা ধারণা আমরা পেতে পারি।